বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। বাংলা ইন্ডাস্ট্রির কি কাজের লোককে প্রয়োজন, না কাজের লোকের বাংলা ইন্ডাস্ট্রিকে প্রয়োজন? বাংলা ইন্ডাস্ট্রির কাজের লোকের প্রয়োজন। কেন? অকাজের লোক বেশিও না, প্রচুর লোক জানি যাদের মানে ফ্লোরে ঢোকাই উচিত না। এক্সপ্লয়টেশনের ইতিহাস আছে বা ঘটনা? আচ্ছা, এক্সপ্লয়টেশন জানি না এটা কি বলবো, এটাকে মিনিমালি পেড জুনিয়র আর্টিস্ট হয়ে থেকে গেছিলাম। ব্যয় না সঞ্চয়, কোনটা বেশি হচ্ছে এখন জীবনে? সঞ্চয় আমার দ্বারা হয় না। স্ত্রী সঞ্চয় করে, আমি ব্যয় করি। জিমে অ্যাক্টিং শেখা যায় সত্যি? না না, সেটা তো না হয় না, আমি প্রশ্ন করছি না, আমি বিশ্বাস করি জিমে যায় শেখা। আরে জিমে গেলেই অভিনয় হবে, আবার কি হবে? জিমে গেলে অভিনয় হবে না, জিমে গেলে অ্যাটলিস্ট চান্স পাবে। কোনো একদিন যদি এই জায়গায় আসে যে আর হলো না আমার দ্বারা, বিরিয়ানির দোকান খুলে দেবো। সৃজিত মুখার্জি, অরিন্দম শীল, কেমন আছে ওরা? অরিন্দম শীলেরটা আমি জানি না, আমি জানতেও চাই না। অরিন্দম শীলের সাথে কোনো কাজ করেছিস প্রজেক্ট? আর ভূমিকন্যা বলে একটি ঐতিহাসিক সিরিয়াল করেছিলাম। কি আছে? তো সব প্রেমী আমি যতদূর জানি সবই একটু লং টার্ম। এর আগেও ছিল এটা লং টার্ম। তার আগেও কি ছিল কোনো লং টার্ম, মানে একদম 5-6 থেকে শুরু করে? না না, 5-6 থেকে শুরু করে ওই ক্লাস 9-10 থেকে ছিল। তুমি আমাদের অরিজিৎ সিং আর কি, ঠিক আছে? তো এটা কেটে দিও, এটা কেটে দিও। নমস্কার, ওয়াও মোমো প্রেজেন্টস ক্যাফে হাউসের আজকের পর্বে আমাদের অতিথি, তার সম্পর্কে ভূমিকা করব না, আমরা ডিরেক্ট দেখিয়ে দিই। তিনি হচ্ছেন সত্যম ভট্টাচার্য। নমস্কার। সত্যম আমার বন্ধু, সত্যম আমার দীর্ঘদিনের বন্ধু। সত্যম আমি একসাথে কাজ করেছি। আমি সত্যমকে তুই করে বলি, ফলে এই ব্যাপারটা এখানেও নিশ্চয়ই তাই বলতে হবে। সত্যম আপনাকে আপনি করে বলছি না, ঠিক আছে? সত্যম আমাকে তুমি করে বলে, যেহেতু আমি একটু সামান্য বড়, সেই জন্য আমাকে সেই সম্মানটুকু দেয়। সত্যম, ওয়েলকাম। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা এই পডকাস্টে প্রথম কি প্রশ্ন করবো আমি জানি না। সত্যম সম্পর্কে আলাদা করে আমি বিশেষ পড়াশোনা করিনি, কারণ এইটাই একটা বড় মুশকিল। কারণ সত্যম সম্পর্কে আমি এত কিছুই জানি যে নতুন করে প্রশ্ন করাটা খুব মুশকিল হয়ে যায়, না জানলে খুব সুবিধা হয়। আচ্ছা সত্যম, এইটা বলতো যে এই মুহূর্তে তুই একটা ভাড়া বাড়িতে থাকিস, এটা আমি জানি। তাহলে এই মুহূর্তে তোর এবং তোর কোনো গাড়ি নেই পার্সোনাল, তোর গাড়ি না ফ্ল্যাট, কোনটা আগে জরুরি? আগে গাড়িটা জরুরি। হ্যাঁ, প্রচুর ট্রাভেল করতে হয়। প্রচুর ট্রাভেলের থেকেও বড় কথা, বয়স যত বাড়ছে তত আমার কি বলবো, আমার ধৈর্যের সীমাটা আস্তে আস্তে ক্ষীণ হতে থাকছে। তো সেই জন্য পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করলে আমি খুব সহজে রেগে যাই, কারণ ইনসেন্সেবল মানুষজনের তো অভাব নেই রাস্তাঘাটে। সেটা যারা চালক, যারা হাঁটছে, যারা বসে আছে, সবার মধ্যেই সেটাই। তাই জন্য আমার কলকাতায় রাস্তায় চললে রাগবে না এই সংখ্যাটার জন্য মানে গৌতম বুদ্ধ স্টাইলের কোনো একটা মুনি ঋষি হতে হবে, না হলে তো না রাগার কথা নয়। এবং আমরা জানি সত্যম খুব রাগী, সেই সম্পর্কে আমরা পরে একটু আলোকপাত করব। আপাতত যেটা বলছি, না আমি খুব একটা রাগী ছিলাম না, কিন্তু আস্তে আস্তে হয়ে যায়, কারণ ওই আর কি, মানে আমার একটু রাস্তায় বেরোলে একটু প্রবলেম হয়। তো গাড়িটা আগে কেনাটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। সেটা সেকেন্ড হ্যান্ড হলেও কিনবো, কিন্তু এই বছরই প্ল্যান আছে আর কি। ফ্ল্যাটটা আপাতত সর্টেড, ফ্ল্যাটটা ঠিক আছে, মানে ভাড়া হলেও। হ্যাঁ, আর আমাদের ল্যান্ডলর্ড খুবই ভালো, তো অসুবিধা হচ্ছে না। ব্যয় না সঞ্চয়, কোনটা বেশি হচ্ছে এখন জীবনে? ব্যয়। সঞ্চয় আমার দ্বারা হয় না। আমার স্ত্রী সঞ্চয় করে, আমি ব্যয় করি মোস্টলি, কারণ মানে এটা কাইন্ড অফ একটা ব্যালেন্স হয়ে গেছে লাস্ট 2 বছরে। মানে আমার খরচার হাতটা খুব ওপেন আর কি, মানে আমি সেটা তুমি জানো যে আমি মানে বিভিন্নভাবে খরচা করি আর কি। সেটা যাতায়াতে হোক, আমি খেতে খুব ভালোবাসি, এটা খুবই ভালো। আমি কলকাতার বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় গিয়ে খাই, একা একা হলেও খাই। তো খাওয়ার উপর আমার অনেকটা ব্যয় হয় আর কি। তো আর যে টাকা পয়সা পাই এখন, সেটা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু সঞ্চয় হয় সেটা ঠিক আছে, মানে আমাদের দুজনের মিলিয়ে হয়ে যায়। এই প্রসঙ্গ, এই সম্পর্কিত মানে এই যে সঞ্চয় করতে না পারা, সেই সম্পর্কিত বাওয়াল কেমন হয় শাশ্বতীর সাথে? শাশ্বতী ওর স্ত্রীর নাম। হ্যাঁ, শাশ্বতীও একজন অভিনেতা এবং একজন চাকুরে। শাশ্বতীর সাথে বাওয়ালটা কেমন হয়? বাওয়াল তেমন বাওয়াল কিছু হয় না, কারণ মানে যখন কাজে থাকি তখন তো আর মানে আমাদের শুটিংয়ে জানি যে সকালবেলা যদি আমরা বেরিয়ে যাই, ওই গাড়ি তুলে নিয়ে যায়, আবার গাড়ি এসে ফেরত দিয়ে যায়। তো তার মাঝখানে তো ব্যয়ের খুব একটা কিছু থাকে না। এই ফ্রি দিনগুলোতে একটু ব্যয় হয়ে যায়, তবে সেটুকু ঠিক আছে। একটু সিনেমা দেখা, একটু খেতে যাওয়া, এগুলো খুব একটা মাইন্ড করে না। না, আচ্ছা, শাশ্বতী সঞ্চয় করে, তুই ব্যয় করিস, ফলে ব্যাপারটা একটা ব্যালেন্সে আছে। একটা ব্যালেন্সে আছে আপাতত। আচ্ছা, একদম সম্পূর্ণ অন্য প্রসঙ্গে যায় একটা।
সেটা হচ্ছে যে আমি জানি মানে অনেক জায়গায় বলতেও শুনেছি তোকে, ইভেন আমি এত কাছ থেকে চিনি বলে তোকে জানি যে অ্যাজ অ্যান অ্যাক্টর তুই তোর বাবা এবং দাদাকে অনেকটাই এগিয়ে রাখিস তোর তুলনায়, তোর অ্যাক্টিং এবিলিটির তুলনায়। কিন্তু কি এমন হলো বলতো যেই জায়গার থেকে তোর বাবা এবং দাদা সুস্নাত, যেও আমার বন্ধু অ্যাকচুয়ালি, তারা কেউই সেই অর্থে লাইমলাইটে এলো না, কিন্তু তুই এতটা লাইমলাইটে চলে এলি। তোর কি মনে হয় কারণটা কি? কারণ মানে আমি ছোটোবেলায় দেখেছি বাবা যখন টেলিভিশন করছে বা তখন হয় না, মানে যেটা আমরা করি আর কি, আমরা অনেকটা সময় আঁকড়ে ধরে আছি আর কি, মানে এই ইন্ডাস্ট্রি বা এই প্রফেশন অনেকটা সময় ধরে আঁকড়ে ধরে আছি। তো বাবা একটা সময় যখন টেলিভিশন করছে তখন আমি দাদা দুজনেই হয়ে গেছি, তো দ্য ফ্যামিলি ওয়াজ মোর ইম্পর্টেন্ট। তাই জন্য বাবাকে টেলিভিশন থেকে একটু বিরতি নিয়ে শুধু তখন চুজ করতে হলো যে থিয়েটার করবে না করবে, টেলিভিশনে মন দেবে। অনেকগুলো টেলিভিশন করেছে, 5-6টা মতন। তো তখন দেখলো যে থিয়েটার এবং ব্যবসাটা করা মানে সময়ও দিতে পারবে ফ্যামিলিকে, এদিকে অভিনয়ের ইচ্ছেটাও করতে পারবে। আর দাদারও সেম, মানে যা হয়, মানে আমি বলতে দ্বিধা নেই যে আমি বাড়ির ছোট ছেলে বলে একটু হয়তো ওই লেভারেজটা পেয়েছি, মানে যে দাদার ওপর যেই প্রেশারটা হয়তো এসছে আমার ওপরেও আসেনি এমন না, একটা সময় মধ্যবিত্ত ফ্যামিলিতে সবার ওপরেই আসে, কিন্তু তাও আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে আমি এটা যদি ধরে রাখি তাহলে একটা না একটা টাইমে এটা উইল ওয়ার্কআউট। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমার কি বলবো, আমি এটা ছাড়া আর কিছু পারি না। মানে দাদা যেমন প্রপার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পাস আউট, আমিও করেছি পড়াশোনা, কিন্তু সেই পড়াশোনাটার খুব একটা, মানে কি বলবো, মার্কেটে খুব একটা ভ্যালিউ নেই। তো দাদা প্রপার মার্কেটে তো কিছুরই ভ্যালিউ নেই, কোনো চাকরিও তো নেই। সেটাও ঠিক, কিন্তু সেই সময়টা ছিল, দাদা যখন পড়াশোনা করছে তখন ছিল। এবং তারপর আস্তে আস্তে চাকরি বাকরি, দাদা মেনলি থিয়েটারটাই করতে চেয়েছিল, এবং সেটা মানে ও যে লাইমলাইটটা থিয়েটারের থ্রুতে পেতে চেয়েছিল সেটা আস্তে আস্তে এখন পাচ্ছে। ঠিক আছে, এমন না যে ও স্ক্রিনে কাজ করতে চায় না, অবভিয়াসলি কাজ করতে চায়, কিন্তু ও থিয়েটারটা অনেক বেশি মন দিয়ে এবং প্রাণ দিয়ে ভালোবাসে। সেটা তো ধর, আমিও একটা সময় পর্যন্ত দীর্ঘদিন থিয়েটার করেছি, আমি এক সময় ভেবেছিলাম সত্যি বোধহয় আমি থিয়েটারটাই করব, কিন্তু তারপরে একটা সত্যিকারের পেটের প্রশ্ন যখন এলো, যখন আমার নিজেকেই নিজে মানে সার্ভাইভ করতে হবে, তখন আমার মনে হলো শুধু থিয়েটার দিয়ে হবে না। এবং এই ডিসিশনটা ছিল আমার 2020 পরে। কিন্তু এইটাও তো সুস্নাতরও নিশ্চয়ই এই ডিসিশন এসছে, এবং সেই জায়গা থেকে ও ইভলভ করছে কিভাবে। ও একটা বিয়ে করেছে, একটা আলাদা বাড়িতে থাকে, মানে যার সাথে, মানে আমার বৌদি এবং দাদা দুজনে একসাথে ব্যবসা করে, 3টে ব্যবসা চালায়, ওরা 2টো ব্যবসা চালায়, সরি। তো সেই ক্ষেত্রে ও এটার সাথে গুছিয়ে নিয়েছে সামহাও, মানে ও এতদিনের এই প্র্যাকটিসটার মধ্যে অভ্যস্ত হয়ে গেছে। এবং দাদা এমন একটা বয়সে চলে এসেছে যেখানে ওর পক্ষে এখন স্ট্রাগল করাটা, মানে একদম যেটা, মানে মাসের পর মাস কাজ নেই, দিনের পর দিন কাজ নেই, সেইটা করাটা দাদার পক্ষে এখন সম্ভব না। সেটা যখন করার সময় ছিল সেই সময়টা চলে গেছে। কাজেই ওর কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় ও যে থিয়েটার করছে সেটা দেখে যদি কোনো ডিরেক্টর পছন্দ করে, যদি তাকে পার্ট দেয়, রিসেন্টলি তোমার ডিয়ার মাতে পাঠ করলো অনিরুদ্ধ রায়চৌধুরী, খুবই ভালো পাঠ করেছে, তো সেটা দাদার অভিনয় দেখে বা অডিশন দেখে যেটুকু পাওয়া সেটা দাদা পাবে, মানে সেটাও এখন অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এই সংক্রান্ত কোনো ঝামেলা বা মন কষাকষি বাড়িতে হয় তোর সাথে দাদার বা বাবার সাথে তোর? না, খুব বৌদির সাথে শাশ্বতীর? না, এটা নিয়ে খুব একটা কিছু, সবাই খুবই হ্যাপি যে যার জায়গায় আছি আপাতত, আমার অ্যাটলিস্ট তাই মনে হয়। তবে আমি পার্সোনালি চেয়েছিলাম যে বাবার এখন অনেকটা বয়স হয়েছে, দাদার তো ঠিক আছে, দাদা আমার থেকে 2 বছরের বড়, তো আমি পার্সোনালি চেয়েছিলাম যে মানে আমি এই ইন্ডাস্ট্রিতে যেটুকু জায়গা পেয়েছি সেটুকু যাতে দাদা বাবা দুজনেই পায়। এখনও ইচ্ছে আছে যাতে ওরা পায়, কিন্তু সেটার জন্য যে সময়টা ব্যয় করতে হবে, যে সময়টা ইনভেস্ট করতে হবে, সেই সময়টা ওদের দুজনের কারুর কাছেই নেই। ওরা আমার বাবা খুবই ওয়ার্কাহলিক একজন মানুষ, এখনও 75 বছর বয়সে রোজ বেরোয় ব্যবসার কাজে, থিয়েটার করে। তো দাদাও তাই, দাদা কাজ ছেড়ে থিয়েটার করে, 3টে নাটক করছে এখন এই মুহূর্তে। তো সেই ক্ষেত্রে ঠিক আছে, এখন মোটামুটি ঠিকই। আচ্ছা সত্যম, খ্যাতি তো জুড়েছে খানিকটা, কিন্তু খ্যাতির বেশ কিছু বিড়ম্বনাও থাকে। যে বিড়ম্বনা সম্পর্কে আমি জানতে চাইছি এখন, সেই বিড়ম্বনাটা হচ্ছে প্রেম সম্পর্কিত বিড়ম্বনা। কখনো ঘটেছে? মানে যেই ঘটনা থেকে তোর শাশ্বতী দুজনেই খুবই অকওয়ার্ড ফিল করেছিস বা কিছু? না, কিচ্ছু ঘটেনি? না, ঘটেনি। কারণ আমার যেটুকু খ্যাতি হয়েছে সেটা মেনলি হচ্ছে গিয়ে
মানে যে সিনেমাটা আমরা একসাথে করেছি বল্লভপুরের রূপকথা, ওটার জন্য আমার খ্যাতিটা হয়েছে 10 বছরের বাচ্চা 80 বছরের বৃদ্ধ বা 60 বৃদ্ধারা। তো সেই ক্ষেত্রে ওই প্রবলেমটা খুব একটা হয়নি। না, কিন্তু একটা ট্যাগ এসেছিল না যে বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম একটা গোলমোল টাইপের একটা সুন্দর মানে বলেছে, তার জন্য- যে অ্যাক্টিংটা জিমে শেখেনি এরকম একজন। না না ওসব না, হ্যাঁ মানে ভালো লাগে, পছন্দ, মিষ্টি লাগে, হ্যান ত্যান এইসব এসছে, কিন্তু আমার আর শাশ্বতী 10 বছরের প্রেম, তো এখন ওইটা নিয়ে যদি ঝামেলা হয় তাহলে আর মানে হ্যাঁ, 10 বছরের প্রেমের পরে জেনারেলি খুব সামান্য কিছুদিন প্রেমের পরেই আর প্রেমটা ঠিক প্রেম থাকে না, তখন একটা ভাই বোনের মতো সম্পর্ক হয়ে যায়। তো এই ব্যাপারগুলো কিভাবে ডিল করিস? না করি, এই ঝগড়া তো হয় নিশ্চয়ই। ঝগড়া তো obvious, কিন্তু খুবই নমিনাল ব্যাপারে হয়, মানে এইসব নিয়ে খুব একটা ঝগড়া হয় না। ডিল করি, কি করে ডিল করি জানি না, হয়ে যায়, মানে এটা 10 বছরের অভ্যেস, তো এটা অভ্যেস হয়ে গেছে। হয়ে যায়। হ্যাঁ না, কিন্তু তোর তো সব প্রেমই আমি যতদূর জানি সবই একটু লং টার্ম। হ্যাঁ, একটু এর long আগেও term। ছিল এটা লং টার্ম। লং টার্ম, তার আগেও কি ছিল কোনো লং টার্ম, মানে একদম 5-6 থেকে শুরু না করে না দিলি? 5-6 থেকে শুরু করি, ওই ক্লাস 9-10 থেকে ছিল, কিন্তু এইটা সবচেয়ে লম্বা আর কি শাশ্বতীর সাথে। ক্লাস 9 থেকে প্রেম করতি, এটা তো জানতাম না। হ্যাঁ 9 না 10, হ্যাঁ ওই 9ই। এখন যার কথা বলবি সে কি দেখবে পডকাস্ট? সে জানি না, দেখলে দেখবে, না দেখলে না দেখবে। সে কি বল একটু সেটা নিয়ে। সেটা কি বলবো, সেটা 9 থেকে, ওইটা তো আর প্রেম বলে না, মানে ওই আর কি, দিনে একবার হাঁটা চলার পথে চোকাচুকি হয়ে গেল। তোর কি কোয়েট স্কুল ছিল না? হ্যাঁ কোয়েট স্কুল ছিল। একই স্কুলের? হ্যাঁ একই স্কুল, একই ক্লাসমেট নাকি না, ছোট? ছোট ছোট না, ক্লাসমেট একই, মানে একই সেকশন না আর কি। আচ্ছা, সেকশন। তো আবার ওই একটু স্কুলের পরে একটু দুপা হাঁটলাম, একটু এই মানে এর বেশি খুব একটা কিছু ছিল না, মানে তখন ওটাই আর কি অনেক আর কি। মানে চুমু অবধিও যাসনি তাই তো? না চুমু অব্দি জানি না ক্যামেরা এটা বললো কিনা, তবে ঠিক আছে, সে যদি দেখে তাহলে সে রিকল করবে, হয়তো কারণ গালাগালি করতে পারে, চুমু খেয়েছিলি তুই। না ঠিক আছে। আমার বরঞ্চ প্রথমবার যখন আমাকে অন স্ক্রিন চুমু খেতে হয়, তখন একবার শাশ্বতীর সাথে খুব ঝামেলা হয়ে গেছিল। এটা কোথায়, কারণ কোন কাজে? এটা বোধহয় একটা ওয়েব সিরিজ, ঠিক আছে, মানে অজান্তেই আর কি খেতে হয়েছিল, মানে অজান্তে মানে আগে থেকে বলা ছিল না, ওখানে গিয়ে হঠাৎ ডিরেক্টরের মনে হয়েছে যে এখানে একটা চুমু খেলে ভালো হয়, মার্কা একটা ব্যাপার। তো এবার তখন সদ্য কাজ করছি, মানে সব কিছুতে তো নেগেট করতে হবে, এখন তাও বলতে পারি যে না এটা তো আগে বলা হয়নি, তো সেই ক্ষেত্রে তখন ওটা খেতে হয়েছিল, এবং অবভিয়াসলি শাশ্বতী সেটা জানতো না, পরে গিয়ে যখন জানিয়েছিলাম তখন একটা। তাহলে কি এই প্রত্যেক কাজের আগেই বলে দিস যে আমার কিন্তু কোনো চুমু সিন রাখা যাবে না? না না, আমি যদি থাকে তাহলে শাশ্বতীকে বলে দিই যে চুমু সিন কিন্তু আছে। আচ্ছা, আগে পারমিশন নিতে হয় অন্য দিক থেকে। হ্যাঁ পারমিশন না, বলে দেয় যে অন্তত এত ডিপ চুমু খেয়েও না যেটা করে আমার বিশ্বাসযোগ্য লাগে যে ঠিকঠাক চুমু। না না ওসব কিছু না, ও জানে যে আমি অভিনয় করি। হ্যাঁ, শাশ্বতী অভিনেতা বলে সেটুকু সেটাই, জানারই কথা। সেটুকু আচ্ছা, তো কোনো করতে। এক্সপ্লয়টেশনের ইতিহাস আছে বা ঘটনা অ্যাজ অ্যান অ্যাক্টর? এক্সপ্লয়টেশনের একটা ইতিহাস আছে, এক্সপ্লয়টেশন জানি না এটা কি বলবো এটাকে, কিন্তু একবার একটা খুব মানে খুব মন দিয়ে একটা অডিশন দিয়েছিলাম, পার্ট পেয়েছিলাম, পার্টটাও ঠিকঠাক ছিল, অডিশন দেওয়ার সময় ডিরেক্টর খুবই বাহবা, হ্যান ত্যান, সে খুবই নামজাদা এখন একজন ডিরেক্টর এবং অ্যাক্টর এখনকার, খুবই প্রশংসা করেছিল আর কি অডিশনটা, উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল, জড়িয়ে ঠড়িয়ে ধরেছিল। যাক তখন তারপর ছবিটা শ্যুট হলো, মানে আমি এক্সপেক্ট করিনি যে আমার বিরাট কিছু পার্ট, কারণ ওখানে অনেক অনসাম্বল কাস্ট ছিল, কিন্তু যেটুকু ধরো 2-3টে সিন ছিল, 2টো সিন ছিল মেনলি, যেখানে ডায়লগ আছে, অভিনয় করার ইয়ে আছে, তো ছবিটা দেখতে গিয়ে দেখি একটাও নেই, মানে আমি জাস্ট হাইলি পেডও না, মানে মিনিমালি পেড জুনিয়র আর্টিস্ট হয়ে থেকে গেছিলাম ইয়েটাতে। এরকম 2টো ছবিতে হয়েছে, একটাতে না 2টো ছবিতে হয়েছে। তবে এইগুলো খুব একটা গায়ে মাখি না আমি, কারণ দিস আর পার্ট অ্যান্ড পার্সেল অফ, মানে এটা কারুর সাথে হয়নি এটা শুনলে আমি খুব অবাক হই আর কি, মানে এরকম অনেকের সাথেই হয়েছে, যদি না সে একেবারে মানে একদম হিরো হয়ে ঢুকেছে বা এটা বিরাট, বা বোমান ইরানির মতন ওরকম একজন অভিনেতা হয়ে ঢুকেছে ইন্ডাস্ট্রিতে, তো অনেক পরে শুরু করো। হ্যাঁ অত বড় চরিত্র দিয়ে শুরু করেছে, তো ঠিক আছে, ওটা আমার খুব একটা এক্সপ্লয়েটেড লাগে না। আচ্ছা, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির এখন যা পরিস্থিতি, যেহেতু আমরা দুজনেই এখন এই ইন্ডাস্ট্রিতে এবং এই সময়টাই বিলং করি, ফলে আমরা জানি খানিকটা, তো সেই জায়গা থেকে আমার মানে এটা আমার কি ওপিনিয়ন আমি বলবো না, আমি তোকে জিজ্ঞেস করছি যে আগে ওপিনিয়নটা বলে না। না ওপিনিয়ন বলবো না, আগে আমি প্রশ্নটা করছি, সেটা হচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রির কি কাজের লোককে প্রয়োজন, না কাজের লোকের বাংলা ইন্ডাস্ট্রিকে প্রয়োজন?
বাংলা ইন্ডাস্ট্রির কাজের লোকের প্রয়োজন। কেন? কারণ অকাজের লোক বেশি অনেক, মানে আমি এর উদাহরণ দিয়ে বল, তাহলে দর্শকদের ভালো লাগবে। উদাহরণ দিয়ে বলতে পারবো না, বাট কিন্তু মোস্ট অফ দ্য সেট যেখানে আমি শুটিং করতে যাই বা যেখানে আমি ধরো কাজ করতে যাই, সেখানে অকাজের লোকই বেশি দেখেছি। মানে আমি একটা সময় ধরো, মানে যে প্রফেশনটা আমার খুবই পছন্দ এবং যেটা দিয়ে আমি শুরু করেছি ইন্ডাস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ দিয়ে, সেইখানে আমার মানে আমি যখন কাজ করছি তখন আমি প্রচণ্ড কম্পিটেন্ট লোকজন দেখেছি যারা অন ফ্লোর কাজ করে। এখন সেটা প্রায় 70% হাওয়া হয়ে গেছে। মোস্ট অফ দেম ডিরেক্টরস হয়ে গেছে এবং যারা হয়নি তারা কোনো চ্যানেল হেড বা এই হেড ওই হেড হয়ে গেছে। এবং যারা অবশিষ্ট পড়ে রয়েছে তারা ট্রেনিংটা ঠিকভাবে নিতে পারেনি। আচ্ছা, ঠিক আছে, তো মানে আমরা যেমন প্রপার ট্রেনিং নিয়েছি সেই ট্রেনিংটা কেউ আর নিতে পারে, কাজেই কাজটা আধা খাপছাড়া হয় আর কি। ঠিক আছে, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পজিশন থেকে বলতে পারি। আর ডিরেক্টরের কথা ছেড়েই দিলাম, মানে গুটি কয়েক ডিরেক্টর ছাড়া বাকি কেউ কিচ্ছু জানে না, জানেই না ডিরেকশন বিষয়টা কি কি মানে ডিরেক্ট করতে গেলে কি কি স্কিল লাগে বা কি কি কীরকম ক্রিয়েটিভ চিন্তা ভাবনা লাগে সেটা কেউ জানেই না। জানবে কি করে? বই পড়ে না, সিনেমা দেখে না, গান শোনে না, আর্ট দেখে না, কিছুই তো করে না, তো জানবে। এখানে মেন কনফ্লিক্টটা কোথায়? মানে আইদার আর্ট, সে আর্টকে রিপ্রেজেন্ট করা থ্রু সিনেমা বা যা খুশি যে কোনো আর্ট ফর্ম, আরেকটা হচ্ছে বাজার, যে বাজারে থাকা, সে বাজারে বড় হওয়া, গাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, এইটাই কি মেন কনফ্লিক্ট বলে মনে হয় তোর, নাকি অন্য কিছু? হ্যাঁ, এটা একটা কনফ্লিক্ট হতে পারে, কিন্তু একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি সিনেমা যখন করছি তখন সিনেমার পেছনে তো একটা বড় অর্থ আছে, মানে যেটা অস্বীকার করা যায় না, এবং সেটা প্রডিউসাররা যখন প্রোভাইড করছে সেখানে আমাদের দায়িত্ব সেটাকে রিকভার করা অ্যাজ ডিরেক্টরস, অ্যাজ আর্টিস্ট, যে কোনো। তো সেইটা তো একটা থাকে, কিন্তু মানে প্রাইমারি আইডিয়াটাই যদি ওটা হয়, বাণিজ্যটাই যদি প্রাইমারি আইডিয়া হয়, তাহলে তো ওটা শিল্প আর রইল না, মানে এটা তো ব্যবসায়ী হয়ে গেল। কাজেই শিল্পটাকে, মানে আগেও তো ছবি হয়েছে, আগেও তো তপন সিনহা, সত্যজিৎ রায়, মৃণাল সেন, বড় বড় ব্লকবাস্টার, ইনক্লুডিং অঞ্জন চৌধুরী, স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী, সবাই আর কি। তো বড় বড় ব্লকবাস্টার দিয়েছে, সেখানে তো কোথাও নিজেদের, সে যাই ভাবুক না কেন, ভালো হোক খারাপ হোক, সেটা আমার খারাপ লাগুক আমার ভালো লাগুক, কিন্তু নিজেদের আর্টের প্রতি ট্রু হয়ে করেছে, তাই না? যে আমি এটা মানুষকে দেখাতে চাই। এখন বিষয়টা হয়ে গেছে হচ্ছে গিয়ে মানুষ কি দেখতে চায়, ও আচ্ছা মানুষ থ্রিলার দেখতে চায়, তাহলে আমি 4টে থ্রিলার দেখাই। ও আচ্ছা মানুষ ডিটেকটিভ দেখতে চায়, তাহলে আমি 4টে ডিটেকটিভ দেখাই। তার মানে এইটাও কি হতে পারতো যে আমি যেটা পারি সেইটা আমি করি, রাদার নাকি মানুষ যেটা দেখতে চায় বলে আমি অ্যাজাম্প করছি সেটা আমি করছি? হ্যাঁ, আমি যেটা পারি সেটাই করা উচিত। এটা আমারও একদমই তাই মত, যে আমি যদি আজকে আমার যেমন আমি যেটা পারি না সেটা আমার করা উচিত না, না শিখে করা উচিত না। আমি ধরো আমার ডিরেকশন দেওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে, এটা তুমি জানো ভালো, এটা আমি প্রশ্ন করতাম, তুই বল। আমার ডিরেকশন দেওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে, কিন্তু আমি জানি যে আমি এখনো তৈরি নই, ক্রিয়েটিভলি অ্যাটলিস্ট তৈরি নই, আমি লজিস্টিক্যালি পারবো। একটা 14 দিনের শ্যুট কিভাবে, কোথায় ক্যামেরা পেতে কিভাবে শ্যুট করে, কিভাবে এডিট করে সিনেমা দাঁড় করাতে হয় সেটা আমি জানি, কিন্তু আমার নিজের ভেতরে সেই আর্টিস্টিক মোটিভেশনটা নেই যেটা দিয়ে আমি করব, একটা ছবি বানাবো এখন, বুঝতে পারছো? এবার এখন এমনই হয়ে গেছে, মানে আমি আমার মতন প্রচুর লোককে চিনি যারা জানি যে যারা দারুণ ছবি বানাবে, আমি কিছু লোকের সাথে কাজও করি, কিন্তু তারা নিজেদেরকে এখনও রিস্ট্রেন্ট রেখেছে, ওরা জানে যে নাও ইজ নট দ্য টাইম। এদিকে এরকম প্রচুর লোক জানি যাদের মানে ফ্লোরে ঢোকাই উচিত না, মানে কোনো ফ্লোরে পাই দেওয়া উচিত না, তারা পর্যন্ত ডিরেকশন দেয়। সো হচ্ছে, আর কি করব। আচ্ছা, অন্য প্রশ্ন, এই প্রশ্ন বললেই আজকে সারাদিন কেন, আজকে মানে আগামী একটা সপ্তাহ নিয়ে কথা বলে গেলে এই আলোচনা শেষ হবে না। তুই বল, অ্যাজ একেন বাবু, তুই অডিও স্টোরিতে পার্ট করিস, ওই অডিও স্টোরিটা যেটা আমরা সিরিজে দেখি বা সিনেমায় দেখি সেটার থেকে কতটা আলাদা? একেন বাবু যেহেতু, মানে এইটা প্রশ্ন করার কারণ একটাই, একেন বাবু খুবই একজন মানে একজন সেলিব্রেটেড একজন কি বলবো ক্যারেক্টার, অনেকটা আলাদা। কারণ আমি যে অডিও স্টোরিটা করি সেখানে একেন বাবুর পার্টটা অনেকটা কম। আচ্ছা, একেন বাবু যে সিনেমা বা সিরিজ আমরা দেখি সেটাতে একেন বাবুর কি বলবো, সেটাতে একেন বাবুই পুরোটা,
কিন্তু আমি যে অডিও স্টোরি করি, যেহেতু ওটা ডিরেক্ট গল্প থেকে অ্যাডাপ্ট করে তৈরি করা, সেখানে বাপি বাবু এবং প্রমথ বাবুর পার্ট অনেক বেশি একেনের থেকে। আচ্ছা, একেন খুব একটা যে কথা বলে এমন নয়, এখানে যেমন একটা একেনের একটা এখানে বেশি কথা বলে, হ্যাঁ খুব স্বাভাবিক। একেনই বেশি কথা বলে, ওখানে ওখানে খুব অল্প কথা বলে, এবং ফাইনালি যখন রহস্য উন্মোচন হয় তখন ওর যে মনোলগ বা এটা থাকে সেটাও করে। কিন্তু অভিনয় থেকে মানে আমি অনির্বাণদাকে খুবই ভালোবাসি, এবং মানে একেনবাবু বলতে তো এখন ওই একটা মুখী একদম। আসে, তো সেটাকে কিছুটা আমি চেষ্টা করি সেটাকে কিছুটা মানুষকে দেওয়ার, সেটা কিছুটা দেওয়ার, যাতে একেবারে ওই ইমেজটা না মুছে যায়। সেটা আমার অনির্বাণদার প্রতি শ্রদ্ধা থেকে, এবং একেনবাবুকে অনির্বাণদা যে জায়গায় নিয়ে গেছে সেই জায়গা থেকে আমি একটু চেষ্টা করি গলাটা বা থ্রোটা একটু স্যার বলার ভঙ্গিটা, হ্যাঁ একটু যাতে দেওয়া যায়, যাতে মানুষ অ্যাটলিস্ট আমার মুখ তো কল্পনা করতে পারবে না একেনবাবুতে কোনোভাবেই, সেখানে যাতে অ্যাটলিস্ট অনির্বাণদার মুখটা কিছুটা হলেও ভেসে ওঠে আর কি। আমি যেমন অডিও স্টোরি করেছি কয়েকটা, কিন্তু আমি প্রত্যেকবারই তো আমি ক্লিকেও করেছি অডিও স্টোরি সৌভিকদার আন্ডারে, কিন্তু আমি প্রত্যেকবারই বলেছিলাম যে আমি কিন্তু পারি না এই থ্রেডটা, মানে আমি একদমই অজ্ঞ একজন, এবং আমি ওই ব্যাপারটা পারি না, আমার শরীর না আসলে আমি অভিনয়টা ভালো হয় না। মানে আমি কয়েকবার চেষ্টা করতে গিয়ে আমি দেখেছি যে আমি ফেল করেছি, লোকজন ভালো বলেছে সেটা আলাদা কথা। কিন্তু তোর কি মনে হয় এই দুটো, মানে ধর অডিও অ্যাক্টিং বা ফিজিক্যাল অ্যাক্টিং যখন তুই সিনেমা বা থিয়েটারে করছিস, সেই দুটোকে কোথাও ক্ল্যাশ করে, বা তুই ওইটাকে কিভাবে মানে কন্ট্রোল করতে পারছিস? কন্ট্রোল, দেখো আমার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ শুরু হচ্ছে গিয়ে অডিও দিয়ে। আমি এই ধরো এই হিন্দি শো বা ইংরেজি যে ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফিক এগুলোর যে শো হতো, বা হিন্দিতে আহাট আদালত হ্যান ত্যান এই যে শোগুলো হতো, মা শক্তি, মা দুর্গা, এগুলো সব আমি বাংলায় ডাবিং করেছি, ঠিক আছে, বিভিন্ন সময়। এটা প্রায় 3 থেকে 4 বছর করেছি, তো আমার ডাবিং বিষয়টা খুব ভালো লাগে। এবার তারপর যখন অডিও স্টোরিতে এলো, অডিও স্টোরিতে আমি ভালো ভালো লোকজনদের আন্ডারে কাজ করেছি, ঠিক আছে, আমি ইন্দ্রানিধির আন্ডারে কাজ করেছি, আমি মির্দার আন্ডারে কাজ করেছি, তো সেই ক্ষেত্রে অনেক কিছু শিখেছি। মানে আসলে অডিওটা একটু আমার মনে হয় স্লাইটলি কঠিন মনে হয় একটু অন্যরকম, কারণ অডিওতে আমাকে মানুষকে ওই পিকচারটা দেখাতে হচ্ছে, ঠিক, যে আমার অভিব্যক্তি, আমার ইমোশন, আমার এই পুরোটা মানুষকে দেখাতে হচ্ছে। সে চোখ বন্ধ করে যেন ওই পুরো দৃশ্যটা চোখের সামনে দেখতে পায়, বা এই মানুষের মুখটা যাতে এক্সপ্রেশনটুকু দেখতে পায়। তো সেইটা করে 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 একটু ধাতস্থ হয়েছে আমার মনে হয়, একটু পুরোটা হয়নি এখনো। মানে যেমন গৌরব চক্রবর্তী অডিওতে দারুণ আর কি, মানে মির্দা, দীপদা এদের কথা নাই বললাম, অনুজয়, ইনফ্যাক্ট অনুজয় খুবই, মানে আমার খুবই প্রিয় আর্টিস্ট অডিও ভিডিও দুটোই। যাই হোক, তো আর সিনেমার অ্যাক্টিংটা না আমি নিজের ওপর আর ছাড়ি না, জানো তো। সিনেমার অ্যাক্টিংটা আমি পুরোপুরি ডিরেক্টরের ওপর ছেড়ে দিই, যে মানে আমাকে বলো এক্স্যাক্টলি কী করতে হবে, মানে আমার হাঁটা চলা কীরমভাবে বলা সেইটা বলছি না, বাট আমাকে একটু কী মোটিভেশন থেকে ক্যারেক্টারটা কথা বলছে, কেন বলছে, সেটা একটু বলে দাও, তাহলে আমি নিজের মতন করে একটা দাঁড় করাতে পারবো। এবার সেটা যদি ঠিক হয় তো ডিরেক্টর ঠিক বলে, ঠিক না হলে ডিরেক্টর ঠিক বলে না, তো সেটা আবার করি আর কি। ওইটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে যায়, কিন্তু অডিওটা চেষ্টা করি যাতে মানে নিজের যতটা দক্ষতা আছে সেটা দিয়ে করা। আচ্ছা, তোর শেষ দুটো অভিনীত নাটক হচ্ছে তবে তাই আর সাওয়ার, ঠিক বলছি? তাই এই দুটো নাটক এবং এর পরবর্তীকালে তুই যা নাটকে অভিনয় করবি, থিয়েটার করবি, সেইটাকে কিভাবে দেখিস এই সময় দাঁড়িয়ে? তোর এই বিজি শিডিউল, যেখানে তুই ছবি করছিস, সিরিজ করছিস, পাশাপাশি অডিও স্টোরি করছিস এবং থিয়েটারে অভিনয় করছিস, সেটা কিভাবে প্লেস করতে চাস বা দেখতে চাস? তোর মানে প্যারালালি চলবে নাকি মাঝে সাঝে করবো? না, প্যারালালি নতুন নাটক করার এই মুহূর্তে এখন কোনো প্ল্যান নেই, কিন্তু সাওয়ার যেহেতু হয়ে গেছে একবার, ওর নেক্সট কয়েকটা শোয়ের ডেটস পেয়ে গেছি, সেই হিসেবে আমার বাকি শিডিউলটাকে সাজাবো, ঠিক আছে। অ্যাটলিস্ট 3-4টে করে রিহার্সাল লাগবে। আর এই শিডিউলের জন্য যদি কোনো একটা বড় ছবির অভিনয় তোকে ছাড়তে হয়, সেটা দেখতে হবে, সেটা কোনো একটাকে কম্প্রোমাইজ করতে হবে। এবার সেক্ষেত্রে তো কেউ না কেউ ডিপ্রাইভড হবে। হ্যাঁ, মানে ধর যে তোকে এখন তো ছবি জানি আগের দিনও কাস্টিং হয় মাঝে, সেটাই তো সেই জায়গায় ওটাই তো ভয়টা লাগে। আগে অ্যাটলিস্ট 3-4 মাস আগে জানা যেত যে আমি একটা ছবি করছি, সেই হিসেবে করা যেত। তো এখন তবে চেষ্টা করব এতদিন যেটা করে এসেছি, যে প্রথম যেটাতে কমিট করেছি সেটা করার আর কি, প্রথম যাকে কমিট করেছি তাকে দেওয়ার আর কি সময়টা। আমরা মাঝখানে একটা কথা তুলছিলাম যে জিমে তৈরি অ্যাক্টিং, আমি বলছিলাম
এটা আমরা ক্লিকে একটা সিরিজ করেছিলাম সব আমাকে দিয়ে সৌমিত দেবের আন্ডারে আমরা একটা সৌমিত দেবের ডিরেকশনে আমরা একটা সিরিজ করেছিলাম ক্লিকেই, দেখা যায় সেটা ভিঞ্চি ভারতী একাডেমি। সেইখানে ওরকম একটা সুন্দর পার্ট ছিল, সৌমিত ওই একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড তৈরি করেছিল। ওটা অ্যাকচুয়ালি ডিস্টোপিয়ান নয়, যাই হোক, যেখানে অ্যাক্টররা সবাই জিমে গিয়ে অ্যাক্টিং শিখছে। হ্যাঁ, তো তুই এই প্রসঙ্গে তোর মানে মূল্যবান আলোকপাত, আগে তুমি তোমার মূল্যবান আলোকপাত। আমি কি বলবো, জিমে অ্যাক্টিং শেখা যায় সত্যি? না না, সেটা তো না হয় না, আমি প্রশ্ন করছি না, আমি বিশ্বাস করি জিমে যায় শেখা। আরে জিমে গেলেই অভিনয় হবে, আবার কি হবে? জিমে গেলে অভিনয় হবে না, জিমে গেলে অ্যাটলিস্ট চান্স পাবে। অভিনয় তো পরে। দেখ, জিম যতদূর আমি পার্সু করতে পারি যে জিম হচ্ছে শরীর সুস্থ রাখার জায়গা, অভিনয় শেখার জায়গা নয়, খুব একদমই স্বাভাবিক। কিন্তু এখন একটা ট্রেন্ড এখন বলে না, সবসময় মানে প্রধান অভিনেতাকে একটু চেহারাবান হতেই হয়, একটু ঠিকঠাক চেহারার মানুষ হতেই হয়, সেটা আমরা বরাবরই দেখে এসেছি। অ্যাটলিস্ট ফ্লেক্সিবল হতে হয়, যাতে যখন যে চেহারাটা দরকার সেটা যাতে তৈরি করে ফেলতে। মানে এখন উত্তম কুমারের মধ্যে হঠাৎ করে যোগা করে বসলাম, সে যোগা করেই হবে না, তার জন্য একটু মাসেল ফাসেল লাগবে। তো এই যে লাগবে ব্যাপারটা, এইটা তোকে ডিস্টার্ব করে? কারণ তুই তো রোগানোস, তুই দারুণ চেহারার মানুষ হনোস। না, ডিস্টার্ব ঠিক করে না, তবে মাঝে মাঝে একটু হতাশ করে নিজেকে, মানে যে আমি চাইছি ওটা করতে কিন্তু করতে পারছি না। আমি জিমালা বডি করতে চাই না, আমি একটা ঠিকঠাক ফিট বডি করতে চাই, যেটা আমার ছিল কিছুদিন আগে অবধি। পল্লবপুরের সময় হলেও কিছুটা ছিল, আর একটু রোগা তো ছিলামই। কবে ছিলি রে তুই? একটু রোগা ছিল? একটু রোগা ছিল। আমি তোমাকে ছিল না যে সমুদ্র থেকে 2 ঘটি জল তুললে আর সমুদ্রে কিছু হয় না রে। আমি তোমাকে ছবি দেখাবো। যাই হোক, তো না, এটা আমি চাই একটু করতে, যেটা আমার মানে তুই হেমলক সোসাইটির কথা বলিস না? না না, ওই সময়কার কথা। হ্যাঁ, ওইটা করতে, ওইটাও চাই না, ওটা এখন করা সম্ভব না, কারণ আমার বয়সটা 13-14 বছর এগিয়ে গেছে আর কি। তো কিন্তু একটা বেসিক ইয়ে করতে চাই, একটা চেহারা তৈরি করতে চাই, যেটাতে মানুষের আমাকে বিভিন্ন রোলে কাস্ট করতে সুবিধা হয় আর কি, যাতে। কিন্তু জিমে গিয়ে এইটাই যেটা ভালো প্রশ্নটা, আমি জিম বিষয়টাকে কখনোই ইয়ে করবো না, কারণ এত মানুষ করে, এত মোটিভেটেড ফিল করে তারা সেই বিষয়টা নিয়ে, তো সেটা তো মানে খারাপ কিছু হতে পারে না, একদমই না। তো কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি, সেটা জিমে গিয়ে অভিনেতা হোক বা নেপোটিজম দিয়ে আসা অভিনেতা হোক বা যে কোনোভাবেই আসা অভিনেতা হোক, সে যদি 1, 2, 3টে চান্স অবধিও যদি ক্লিক না করে, তাহলে সে আর টিকবে না। আমরা এমন একটা ফেজে আছি, যে ফেজে আমার বিশ্বাস খুবই অ্যাভারেজ মানে জিনিসকে আমরা একটা কাল্ট বানিয়ে দেওয়ার একটা ট্রেন্ডে দাঁড়িয়ে আছি। তো এই যে অ্যাভারেজ যে কোনো জিনিসকে কাল্ট, এবার উৎসব চলছে, মিডিওক্রিটির উৎসব চলছে। তো এই যে উৎসবটার মধ্যে দাঁড়িয়ে যখন আমরা বুঝতে পারি, মানে ধর যে কেউ বোঝে, এটা আমার ধারণা একটু উন্নত লোক মাত্রই বুঝতে পারবে যে এইটা এভারেজ জিনিস, এটাকে এত কাল্ট বানানোর কিছু হয়নি। তো সেই সময় মানে ধর তোর কাজটা যেই বা তুই যে ধরনের কাজ করতে চাস, সেই কাজগুলো করা এবং একই সাথে এই খিদেটা বজায় রাখা, যে আমি আরও কাজ করব, আরও ভালো কাজ করব, এইটা কীভাবে বজায় রাখিস? মানে এটা মোটিভেশনটা কি? বাড়িতে কি করিস? কিছুই তেমন করি না, জাস্ট আমার না কোথাও গিয়ে মনে হয় যে একটা সময় পেরিয়ে আরেকটা সময় আসে, তো আমার সেইটাই আমার বেসিক মোটিভেশন আপাতত, ঠিক আছে? কারণ দেখো, আমি নিজে ছবি বানাচ্ছি না, আজকে ঋষভ শেট্টি যেটা করেছে কান্টারার ক্ষেত্রে, নিজে প্রডিউস করেছে, নিজে ডিরেক্ট করেছে, নিজেকে একটা দুরন্ত চরিত্র দিয়েছে এবং নিজে সেটা করে ফাটিয়ে দিয়েছে। ইদার এটা করতে হবে বা আমাকে বাকিদের ভরসায় বসে থাকতে হবে। এবার বাকিদের ভরসায় বসে থাকার একটা ডিসঅ্যাডভান্টেজ কি, যে বাকিরা মানে আমি, তুমি, আমাদের মতন অ্যাক্টাররা, আমরা লিস্টের অনেকটা পরে আসি। হ্যাঁ, তাই না? কেউ আমাদের ভাববেই না লিস্টের ওখানে। হ্যাঁ, মানে একদম ওই যে সেই মোস্ট অফ দেম বলছি, আমি সবাইকে বলছি না। অনিমান্দা যেমন আমাদের ভেবেছিল, তাই আমরা করেছি। একদম, ঠিক আছে, মানে আমাদের নিতে গেলে আমাদেরকে ভেবেই কাজ করতে হবে বা লিখতে হবে অ্যাট লিস্ট। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে ওই ভরসাটা চলে গেল এই মুহূর্তে দাঁড়িয়ে। এবার যদি আমাদের ধরো কন্টেম্পোরারি যারা ডিরেক্টরস আসছে, যারা আমাদের সমবয়সী, যারা আমাদের বন্ধু, তারা যদি মানে ওই ব্যারিয়ারটা ভেঙে দিতে পারে, যে না, এবার থেকে প্রধান চরিত্র বা প্রোটাগনিস্ট, আমি হিরো বলছি না, প্রোটাগনিস্ট হিসেবে আমি এই ব্যাচ অফ অ্যাক্টার্স থেকেই আমরা এবার নেওয়া শুরু করব। উই উইল নট টেক মানে প্রিভিয়াস ব্যাচ অফ অ্যাক্টার্স, ঠিক আছে? সো তখন একটা চেঞ্জ হবে। এবার সেইটার জন্য ইদার অপেক্ষা করতে হবে,
নাহলে ওই যেটা বললাম, নিজেকে লিখে নিজেকে ডিরেক্ট করে নিজেকে ভালো একটা পার্ট দিতে হবে। অপেক্ষার তো শেষ হবে না, তার কারণ এমনি বাংলা ছবির অবস্থা খুবই খারাপ, আমরা সবাই জানি মোটামুটি, এটা লুকিয়ে বলার কিছু নেই। সাকসেস পার্টি হয় কিন্তু সবাই জানি আমরা তার পেছনের গল্পটা। কিন্তু এই ধর এই অপেক্ষাতে একটা সময় পরে তোকে মানে এমন জায়গায় পুশ করবে যেখান থেকে তুই আর বেরোতে পারবি না, বা এটা আমার ক্ষেত্রেও সত্যি, যে কোনো একদিন যদি এই জায়গায় আসে যে আর হলো না আমার দ্বারা, আর ওইটা আমি ভাবতেই পারি না। না সেটা তো আমরা এক্ষুনি ভাবছি না বা এক্ষুনি ভাবতে পারি না, কিন্তু ধর ইন ফিউচার মানে ধর একটা বয়স হচ্ছে, তারপরের থেকে একটা বিরিয়ানির দোকান খুলে দেবো, আমার তো প্ল্যান রেডি। বিরিয়ানির দোকান খোলার জন্য তো বিরিয়ানির দোকানের জায়গা কিনতে হবে তোকে, করে নেবো, সেই পয়সা তোকে করতে হবে, সেই পয়সা আছে তো, বলছিস খরচ করে ফেলি, সব করে নেবো। কিন্তু আমার ওইটা মানে যেদিন আমার মনে হবে যে আমার দ্বারা আর এই ইন্ডাস্ট্রিতে হলো না, আমি বেরিয়ে গিয়ে খাবারের দোকান, বিরিয়ানির দোকানটা ভুল বলছি, মানে আই উইল ডু সামথিং উইথ ফুড, বিকজ ফুড ইজ মাই সেকেন্ড প্যাশন। ইয়েস, অ্যাজ অ্যান অ্যাক্টর কোন জায়গাগুলো তোর এখনো এক্সপ্লোর করা হয়নি বলে তোর মনে হয়, এবং সেগুলো তুই করতে চাস? যেগুলো কিছুই করা হয়নি গো, বিশ্বাস করো, তেমন কিছুই করিনি। কারণ ইমোশনাল ডেপথ আলা কোনো চরিত্র করিনি। ইমোশনাল ডেপথ মানে আমি বলছি ক্রিশ্চিয়ান বেল, ম্যাথিউ ম্যাকহানি, বা আমাদের এখানে ধরো রাজকুমার রাও বা ভিকি কৌশল, এরা যে ধরনের চরিত্র পায় বা যে ধরনের গুলশান দেবাইয়া, মানে ওই ধরনের চরিত্র তো এখানে কেউ দেয় না, তো সেরকম করা হয়নি। নাচা হয়নি কোনো ইয়েতে, প্রপার অ্যাকশন করা হয়নি। করেছি অ্যাকশন, করিনি বলবো না, কিন্তু প্রপার অ্যাকশন করা হয়নি, মানে 6-7 মিনিট ধরে অ্যাকশন চলছে প্রপার, মানে যেটাকে আমরা কমার্শিয়াল ছবি বলি, সেরকম কিছু করা হয়নি। তো এগুলো বাকি আছে, করার তো ইচ্ছে আছে। ইমোশনাল ডেপথ প্রসঙ্গে তো আমি তো তোকে একটা চরিত্র আমি নিজেও অভিনয় করেছি তোর সাথে, ওইখানে তো ইমোশনাল ডেপথ যথেষ্ট ছিল, তুই বলছিস তোর সেটা তোর জন্য যথেষ্ট নয়। হ্যাঁ, সেটা আমার জন্য যথেষ্ট নয়, আরো বেশি ডেপথ লাগবে। আর সেটা কেঁদে কেটে ভাসিয়ে দিবি না, কেঁদে ইমোশন মানে কি কাদা নাকি? কিন্তু মানে হ্যাঁ, মানে আরেকটু আরেকটু কঠিন চরিত্র চাই আর কি, মানে দেখার জন্য যে আমি পারবো কিনা, কারণ আমারও তো একটা লিমিটেশন আছে। কারণ মানে সবাই জানে যে আমি ট্রেন্ড অ্যাক্টর নই, তো আমার লিমিটেশনটা কোথায় গিয়ে আটকাচ্ছে, আমি কোথায় গিয়ে মানে ওই মুহূর্তটা চলে আসছে যে ডিরেক্টরকে গিয়ে বলছি, স্যার আমি আর পারছি না, আমার দ্বারা এটা আর হচ্ছে না। এই জায়গাটায় যতক্ষণ না পৌঁছছি ততক্ষণ নিজের লিমিটেশনটা বুঝতে পারছি। না, বল্লভপুরের প্রসঙ্গে ওইটা একটা জায়গা ছিল যেখানে তুই বারবার ফাম্বল করছিলি, এবং ওই একটা কি জানো কি ইংরেজি কথাটা বলছিলি, অ্যাটলিস্ট রঘুদাতের এই জন্য বকা টকাও খেয়েছিলি, কান্নাকাটিও করেছিলি। তুই কি চাস সত্যিকারের কোনো একদিন বকাকে ওই রকম ভাবে ইন্টেন্সলি কান্নাকাটি করতে? না, ওটা আর চাই না। কিন্তু না, ওইটা তো মানে ওয়ার্ক লোডের জন্য হয়েছিল, মানে টানা তোটা কত নম্বর দিন ছিল, 6 নম্বর না 7 নম্বর দিন ছিল, দীর্ঘক্ষণ ধরে আমরা শুটিং করছি, প্রায় 18-19 ঘন্টা ধরে রোজ। ওটা মাথায় স্টাক হয়ে গেছিল সামহাউ, আর ওটা বেরোচ্ছিল না। ওইটা আর করতে চাই না সত্যি, কিন্তু একটু অভিনেতা হিসেবে আর একটু এক্সপ্লোর, যেটা থিয়েটারে কিছুটা হলেও পারি, মানে বিভিন্ন রকম চরিত্র করে পারি আর কি। এখানে এত একবজ্ঞা চরিত্র হয় যে মানে ঠিক হয় না। হেমলক সোসাইটি তোর প্রথম ছবি যেখানে তোকে দেখা যায়, তাই তো? হ্যাঁ, প্রপারলি দেখা যায়। তার আগেও একটা আছে যেখানে প্রপারলি দেখা যায় না, চুলের পেছন দিকটা হালকা, হ্যাঁ মানে পেছনে ঝাপসা। হ্যাঁ, যাই হেমলক সোসাইটি যদি ধরি, তারপরে বল্লভপুরের রূপকথা, এটা কত বছর হবে? 10 বেশি, তার থেকে। হেমলক সোসাইটি 2012 না 13, ওই ওরকম। যাই হোক, তো এই বল্লভপুরের আগে এবং এই সময়টাকে তুই কিভাবে দেখিস এখন, যখন পেছনের দিকে তাকাস? সেই সময়টা কি করছিলি, কি ভাবছিলি, এই জায়গা থেকে দাঁড়িয়ে ওই জায়গাটা কেমন লাগে এখন? ভালোই লাগে, মানে আমার, কারণ আমি একটা জিনিসের প্রতি আমার প্রাউড যে আমি মানে আমি ছেড়ে চলে যাইনি, আমি ওইটাও করেছি এবং এখানে এসে এটাও করলাম, তো সেটা আমার খুব ভালো লাগে, মানে যে আই ডিড নট লিভ। অনেকে হয় না ছেড়ে চলে যায়, আমি করে গেছি, কিন্তু মানে আমি ওই হেমলকের পর আমি অ্যাসিস্ট করেছি, করেছি, তো আমার ওইটা মানে টু লুক ব্যাক ইনটু দোজ ডেজ আই লাইক ইট, বিকজ যা সিনেমা করেছি, যা সিনেমা অ্যাসিস্ট করেছি, পাঠ করেছি, যাই করেছি না কেন, কিছু না কিছু শিখেছি। ইদার শিখেছি কী করতে হয়, বা শিখেছি কী করতে নেই, তো এগুলো পরে আমার কাজে লেগে যাবে আর কি। দুজন ডিরেক্টরের নাম করবো আমি,
সৃজিত মুখার্জি, অরিন্দম শীল, হ্যাঁ। কেমন আছে ওরা? সৃজিত দার সাথে তো রিসেন্টলি কথা হলো, ভালো আছে, নতুন ছবির কাজ শুরু করছে। ওটাতে আমার করার কথা ছিল, কিন্তু চাইছে আরো নতুন কাউকে নিয়ে করতে। তুই তো সৃজিত দাকে অ্যাসিস্ট করেছিস শুরু, হ্যাঁ। তারপর কি এমন হলো সৃজিত দা তোকে খুব একটা না, খুব তখন একটা আর- কি নেয়নি? না, তখন মাঝখানে ডিসাইড করলাম যে আর অ্যাসিস্ট করবো না, তাই জন্য ছেড়ে দিলাম। সে তো অ্যাসিস্ট একটা নিল না, তারপরে তো একটা অভিনয় ছোট করছিস। ঝামেলাও হলো আমার ওই বেগম জানের সময়, সেটা ঠিক আছে, দ্যাট ওয়াজ ভেরি নমিনাল। তখন হঠাৎ করে মনে হলো না এসব কি করছি, এবার অভিনয় করব। এবার ঠিক 2 মাস যেতেই মনে হলো যে যা, আর তো পকেটে টাকা নেই, এবার কি করব। তারপর আবার সৃজিতদার কাছে ব্যাক না করে বিশ্বাদার সাথে আবার কাজ করলাম। হুম। তো অরিন্দম শীলেরটা আমি জানি না, আমি জানতেও চাই না। সো অরিন্দম শীলের সাথে কোনো কাজ করেছিস প্রজেক্ট? হ্যাঁ, ধনঞ্জয় করেছি। ধনঞ্জয় করেছিস? আর- ধনঞ্জয় তো তুই মানে ভাই আর ভূমিকন্যা বলে একটি ঐতিহাসিক সিরিয়াল করেছিলাম। কি আছে কথা হয় অরিন্দমদার সাথে? সামনের রাস্তায় দেখা হলো কোনোদিন? নেভার। সেও কি কথা বলে না? সেও জানে তুই এইরকম একটা জায়গায় আছিস, হ্যাঁ, সেটা নিশ্চয়ই জানে, সেটা নিশ্চয়ই খবরে আছে। সেই জন্যই সেও কথা বলে না। না, ম্যাটারই করে না আমার, ম্যাটারই করে না। আচ্ছা, গান তোর অভিনয় জীবনে কতটা গুরুত্বপূর্ণ? যেহেতু আমি জানিও প্রচণ্ড পরিমাণ গান শোনে, ওয়েস্টার্ন গান, মানে রাদারও আমাকে বলে দেবরাজ দা এইটা শোনো, এইটা শোনো, এইটা শোনো। সেই জায়গার থেকে আমার এই প্রশ্নটা, যে গান তোর জীবনে বা অভিনয়ে কতটা প্রভাব ফেলে, বা তুই কিভাবে পার্সু করিস এই গান শোনা ব্যাপারটাকে? ওরও আমার গান শোনাটা পুরোটাই শখে গো। আমার শখেই তো হয়, সমস্ত মানুষ গান অভিনয়তে শখেই যে শোনে। খুব একটা এফেক্ট করে তেমন না। হয়তো বিজিএম কোনো নাটকে চলছে সেটা হয়তো এফেক্ট করে, কিন্তু ওরকম ভাবে আমি ভাবিনি। বরঞ্চ এই প্রশ্নটা তোমাকে করা উচিত, মানে কারণ তুমি না, আমার music- তো গানই অ্যাকচুয়ালি, আমি তো অভিনয়টাও যে খানিকটা মানে পারি। আমি অনেককে শুনেছি, মানে তুমি সিঙ্গার বলে, বা তুমি সিঙ্গার মিউজিক কম্পোজার সবই, কিন্তু মানে এটা আমি জিজ্ঞেস করতে চাই যে অভিনয়তে কি ওই, মানে তুমি ধরো অভিনয় করছো, সেখানে কি তাল লয় এগুলোর কোনো ম্যাটার করে আর কি? ম্যাটার তো অবশ্যই করে, কিন্তু গল্পটা হচ্ছে যে এখনকার, মানে একটা সময় ছিল যখন ধরুন থিয়েটারে শম্ভুবাবু অভিনয় করছেন বা গিরিশচন্দ্র, সেই সময় আমরা যে অডিও যেটুকু শুনতে পাই, সেই সময় খুবই সুরের প্রভাব ছিল সেই সময়। বা ইভেন পুরোনো দিনের ছবিতেও ছিল যে সময় খুবই সুরেলা অ্যাক্টিং হতো। হ্যাঁ, তুমি তো বলনি আমি ওখানে যাব, তাহলে কেন বলছো এখন আসতে, মানে এই একটা গ্রাফ, একটা সুন্দর সুন্দর একটা গোল গোল গ্রাফ, একটা ইনফিনিটি যেন চলছে সারাক্ষণ। সেটা কি তোমার অভিনয়তে আছে? না, আমার অভিনয় নেই। আমি চেষ্টা করছি সচেতনভাবে, নেই বলবো না, আছে, সবার অভিনয় থাকে। একটা সুর না বেরোলে স্বর বেরোবে না, হ্যাঁ, মানে সুর স্বর দুটো মিলিয়েই একটা কথা অডিবল হয়। তার ফলে তোর প্রত্যেকটা কথাতেই সুর থাকবেই। এবার গল্পটা হচ্ছে যে ওইটা ঠিক গানের মতো একটা পার্টিকুলার গ্রাফ মেনে যাতে না হয়, সেটাই এখনকার অভিনয়ের ট্রেন্ড বলবো না, আমি বলবো প্র্যাকটিস। তো সেই প্র্যাকটিসটা, আমি যেহেতু দীর্ঘদিন ধরে অভিনয় করছি, সেই প্র্যাকটিসটা আমাকে একটু শিখতেই হয়েছে। আর অভিনয় দেখ, গান আমি আলাদা করে শিখিনি, যেহেতু শিখিনি, ফলে আলাদা করে ওই রকম, মানে এটা রিলেটেড আমার একটা প্রশ্ন আছে, করে না এই বলতো? যেহেতু শিখিনি, সেই জন্য আমার আলাদা করে ওই রকম গানের ট্রেনিং নেই, ফলে সেইটা আমার খানিকটা সুবিধে হয়েছে, যেহেতু কান থেকে তৈরি হওয়া একটা জিনিস, এবং কান দিয়েই তারপরে আমরা, মানে শুনেই জিনিসটা যেহেতু আমি পুরোটা করেছি, সেই জায়গার থেকে আমার আলাদা করে আমাকে যেটা করতে হয়েছে, যদি আমার কোনো মানে ডায়ালগে বা অ্যাকশনে গানের প্রভাব আসে, সেটাকে আমাকে একটু সচেতনভাবে কাটাতে হয়েছে। কিন্তু এক্ষেত্রে সুবিধা এটাই যে আমি যে গান জানি, আমি যে সুর বুঝি খানিকটা, সামান্য, মানে এটা বিনয় করে বলছি না, সত্যি বাপরে বাপ, যেটুকু জানি, হ্যাঁ, না, সামান্য। এটা সবাই বলে, তাই ধরে নিন আমি মিথ্যে কথা বলছি, কোনো অসুবিধা নেই। তো তো যেটুকু জানি, যেটুকু পারি, সেইটা আমাকে হেল্প করে। যে মানে হয় না, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর যখন আমি থিয়েটার করতাম, এটা থিয়েটার করতে গেলে খুব মানে খুব পরিষ্কার বোঝা যায়, তার কারণ অডিয়েন্স আর অ্যাক্টর তো খুব কাছাকাছি থাকে, যে আমি কোন শব্দটা বললাম এটা সবচেয়ে বেশি করে ইম্প্যাক্ট করলো দর্শকদের কাছে, এটা খুব মানে ইজিলি বোঝা যায়। এবং ওই শব্দটার খোঁজই হচ্ছে, আমার মনে হয় যে মানে ওই শব্দ, ওই থ্রোয়িংটার খোঁজই হচ্ছে যেটা আমরা খানিকটা ডাবিংয়েও করি। ঠিক ঠিক অ্যাক্টিং মানে ধর আমি একটা অভিনয় করেছি, যেহেতু ডাবিংয়ের আমার কাছে একটা সুযোগ আছে, তখন আমি চেষ্টা করি যে ওই জিনিসটাকে পাল্টে আমি আরেকটু বেটার ইম্প্যাক্টওয়ালা কোনো উচ্চারণ যদি আমি করতে পারি, তো সেই খোঁজটা কিন্তু অ্যাক্টরের থাকতেই হবে। ওইটা সামহাও আমার সুবিধা হয়, আমি একটু গান জানি বলে, আমার একটু সুরের জ্ঞান আছে বলে। সেই জ্ঞান তোরও আছে, আমার গান আমার মতো অতটা না হলেও কিন্তু আছে। সেটা হয়তো আমি অ্যাপ্লাই করলেও সেটা অজান্তে করি, আমি হ্যাঁ, বুঝতে মানে পারি না। আমি তোকে গাইতে শুনেছি তো, যথেষ্ট সুরে লাগা। ঠিক আছে। তো আমার একটা প্রশ্ন, যেটা তুমিও আমাকে সেই প্রশ্নটা করেছো,
ঠিক আছে, সেটা দিয়ে আবার ঘুরে ফিরে মানে কামিং ব্যাক টু দ্য সেম সার্কেল, সেটা হচ্ছে গিয়ে তুমি একজন গায়ক এবং কম্পোজার হিসেবে বিখ্যাত একজন মানুষ, ঠিক আচ্ছা। আছে, আমাদের অ্যাটলিস্ট হ্যাঁ হ্যাঁ আমরা মনে করি হ্যাঁ, সেটা অনেকেই চেনে ফলে হ্যাঁ। বিখ্যাত বলতেই পারি। তো এই যে সেইটাই আমি বলছি, আজকে ধরো তুমি বললে যে তুমি কোনোদিনও গান শেখোনি বা তোমার কোনো ফর্মাল ট্রেনিং নেই গানে, কিন্তু আমি পার্সোনালি জানি যে তোমার পুরো ফ্যামিলি ইজ হ্যাঁ, আমার Filled with শুনেই me- শেখা। ফিল্ড উইথ মিউজিশিয়ানস অ্যান্ড একদম, একদম। সিঙ্গার্স অ্যান্ড এভরিথিং। একদম। তো এই যে আমাকে যে প্রশ্নটা করলে যে আমার কি মনে হয়, আমার কি খারাপ লাগে না যে আমার বাবা বা দাদা সেই লাইমলাইটটা পেলো না বা আমি পেলাম, তো আমিও সেম প্রশ্নটাকে তো এখন যেহেতু তোমার মানে যা গানই বেরোয় মোটামুটি ভাইরাল, তোমাদের হুলিগানিজমের হোক, তোমার সিঙ্গেল গান হোক, যাই হোক না কেন, ঠিক আছে, মানে তোমার একটা নাম হয়ে গেছে এখন, ঠিক আছে, তুমি আমাদের অরিজিৎ সিং আর কি, ঠিক আছে। তো এটা কেটে দিও, এটা কেটে দিও। কতদিন ইচ্ছে করেছে এক মানুষ শুনে অরিজিৎ সিং গাইবে, সে আর হবে না এইসব বললে। না, আমি এই সেম প্রশ্নটাই করতে চাই, মানে তোমার ফ্যামিলির যে মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে তো মানে অ্যাজ আ ফ্যামিলি, তো ফ্যামিলি মেম্বার তোমার মনে হয় না যে তারা আরও কিছু মানে লাইমলাইটে এলে বা ইয়ে হলে অনেক বেশি? হ্যাঁ, হতেই পারতো, একদম হতে পারতো। প্রথমত যেই সময়টা ওরা বেলান করছিল সেই সময়ের সাথে আমার সময়ের কোনো সম্পর্ক নেই, একেবারেই নেই। ইভেন আমি যে অভিনয় চুজ করেছি, আমার কেরিয়ার মানে আমার 14 গোষ্ঠীর কেউ কোনোদিন অভিনয় করেনি। মানে আমি যে অভিনয় পারি সেটা কিন্তু আমি একটু আগে থেকে বুঝেছি, রাদার আমি যে গান পারি সেটা আমি অনেক পরে বুঝেছি। মানে আমার বাড়ি থেকে আমার দুই দিদিকে গান শিখতে পাঠানো হতো। আমি ভাবতো ও তো খেলবে, কারণ আমি অ্যাকচুয়ালি খেলতাম গান ফান, মানে কোনো রকম আর্টের ধারে কাছে। আমি স্কুলে জীবনে কোনোদিন কোনো নাটক করিনি, স্কুলে জীবনে কোনোদিন কবিতা পড়িনি, কারণ আমি খেলতাম তখন, ফুল ফ্লেজেডলি খেলতাম, একদম ছোট থেকেই খেলতাম। আমি ভেবেছিলাম খেলাই হবে আমার পেশা, কিন্তু সেটা হয়নি। যা হয় একটা গরিব বাড়ির ছেলের খেলা পেশা হয় না, অ্যাটলিস্ট ক্রিকেট হয় না। তো সেই জায়গার থেকে আমার বাবা, কাকা, আমার বাবার 4 ভাই গান করতেন। বাবা কীর্তন গাইতেন, মেজো কাকা টপ্পার ঠুমরি স্পেশালিস্ট ছিলেন, ছোটো কাকা আধুনিক এবং সেজো কাকা ক্লাসিক্যাল। তো এই 4 জনের কেউই গান নিয়ে ক্যারিয়ার করতে চায়নি, চাইনি, জাস্ট চাইনি। বাবা সবাই চাকরি করেছে, সবাই চাকরি। সেজো কাকা চাকরি করেনি, সেজো কাকা একদম নিজের মতোই ছিল। সেজো কাকা গান শেখাতো বিভিন্ন জায়গায়, সেজো কাকা অনেক কিছু করেছে, কিন্তু কোনোদিন গান নিয়ে সিরিয়াসলি ভাবা এবং সেইখান থেকে পিসিরাও গান গেয়েছে, কিন্তু কোনোদিনই সিরিয়াসলি গায়নি। মানে সেখানে কোথাও পারফর্ম করবে সেইটাই ওদের ধারণা ছিল না। আমার বাড়িতে যেভাবে সবাই শিখতো সেইভাবে বাড়ির মেয়ে হিসেবে আমার পিসিরাও শিখেছে এবং সেইভাবে গাইতো, এবং আমি জানি ওরা খুব ভালো গাইতো। তো সেই লাইমলাইট পাইনি বলে ওদেরও কোনো আক্ষেপ নেই, আমার তো নেই, তার কারণ ওরা চাইনি যে জিনিসটা, সেই জিনিসটা নিয়ে আমি আক্ষেপ করে কী করব। যাই হোক, আমরা আজকে এই কথা দিয়ে আমরা এই জিনিসটা শেষ করব। আজকে আমাদের ওয়াও মোমোর তরফ থেকে আমাদের কাছে এই সুন্দর কাপটা আছে, যেটায় আমরা সত্যমের সাইন নিয়ে নেব। আমি একা করব না, তুমিও করবে। ও আচ্ছা, তাহলে দা এক और কাপ বুলাও। না, এটাতেই করি, একদিকে আমি একদিকে ও ঠিক আছে। এই সইয়ের পরে এই কাপটা চলে যাবে আমাদের সংগ্রহশালায়, থাকবে, সত্যম নিয়ে যাবেন। নিয়ে যাবো না? না, অফকোর্স নিয়ে যাবো না। কি হ্যাঁ, ঐতিহাসিক কাপ সামনের দিকে থাক। ও বামো দেখা যেতে হবে। হ্যাঁ, সঞ্জীব এবং ভূপতির কাপ। ভূপতির কাপ। আচ্ছা, আর ওয়াও মোমোর তরফ থেকে একটা ফুড হ্যাম্পার আছে। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। বাহ, ভালো, সুন্দর, পেটুক মানুষের জন্য হ্যাঁ খাবার। সত্যম, কেমন লাগলো আমাদের এখানে আড্ডা দিয়ে? খুবই ভালো লাগলো। আমার তো আড্ডা মারতে হবে, তুমি জানো আমি আড্ডাবাজ লোক, তোমার সাথে তো আড্ডা মারতে ভালোই লাগে আমার। প্লাস উপরি এই পাওনা, সেটআপটা দারুণ, খুবই ভালো, মজা হলো। শুধু জুতোটা না পরে আসলে বাবু হয়ে বসতাম। হ্যাঁ, সেটা আমারও ক্ষেত্রে হয়ে গেছে, যেহেতু এখন শীতকাল, আমি জানি না কখন দেখানো হবে, কিন্তু শীতকাল আমরা জুতো পরেই এসেছি, তাই পা তুলে বসতে পারিনি, আরেকটু কমফোর্টেবল হতে পারত। থ্যাংক ইউ সত্যম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সত্যমের সাথে আমাদের আড্ডা কমপ্লিট, কিন্তু আপনাদের এক্ষুনি কোথাও গেলে হবে না বন্ধুরা। অনেকগুলো ওয়াও মোমেন্টস তৈরি হয়েছে, দেখে নিন সেগুলো। বাংলা ইন্ডাস্ট্রির কি কাজের লোককে প্রয়োজন, না কাজের লোকের বাংলা ইন্ডাস্ট্রিকে প্রয়োজন? বাংলা ইন্ডাস্ট্রির কাজের লোকের প্রয়োজন। কেন? অকাজের লোক বেশিও না। জিমে অ্যাক্টিং শেখা যায় সত্যি? না, সেটা তো না হয় না, আমি প্রশ্ন করছি না, আমি বিশ্বাস করি জিমে যায় শেখা। জিমে গেলে অভিনয় হবে না, জিমে গেলে অ্যাটলিস্ট চান্স পাবে।